দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ডাকসু নির্বাচনের প্রস্তুতি শেষ, নিরাপত্তা জোরদার, ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনে ইসির নির্দেশনা এখনও পায়নি সেনাবাহিনী, মব সহিংসতা দমনে কাজ করার দাবি। অপচয় কমিয়ে গ্যাসের চাপ বাড়াতে তিতাসের বড় প্রকল্প, সংস্কার হবে ৩,০০০ কিলোমিটার লাইন। এদিকে নেপালের চলমান পরিস্থিতির কারণে আগামীকালের বাংলাদেশ নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। এর আগে ম্যাচ ঘিরে দর্শক স্টেডিয়ামে অনুশীলনে নামার কথা থাকলেও রাজধানী কাঠমান্ডুতে সরকার বিরোধী বিক্ষোভের কারণে তা বাতিল হয়ে যায়। পরে টিম হোটেলে পুরো দল প্রায় ১.৫ ঘন্টার মতো ইনডোর সেশন করে। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যদিও হামজা শামিদ সোমদের ছাড়াই প্রথম ম্যাচে হেরেছে তারা। এবারে ডাকসু নির্বাচন প্রসঙ্গ। ডাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। পুলিশ জানিয়েছে শান্তিপূর্ণ ভোট গ্রহণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাসিক হলের বাইরে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে হবে এই ভোট গ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে জমজমাট বিশ্ববিদ্যালয় এলাকা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবাসিক হলের বাইরে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে হবে ভোট গ্রহণ। আগামীকাল ৯ সেপ্টেম্বর। ভোটের আগের দিন প্রচার প্রচারণা ছিল না। এ সময় সাইবার বুলিং এর শিকার হওয়ার অভিযোগ করেন অনেকেই। নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। প্যানেলের অধিকাংশ প্রার্থী সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন। বেশ কিছু পেজ থেকে যারা দাবি করছেন তারা এখানে অ্যাটাক করেছেন এবং তারা সেটি সফল হয়েছে বলে দাবি করছেন, যেটি আমাদের জন্য খুবই উৎকণ্ঠা উদ্বেগের। স্বতন্ত্র প্রার্থীরা অবশ্য একে ভোটারদের নিরুৎসাহিত করার অপকৌশল হিসেবে দেখছেন। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার জন্য এই ধরনের একটা গম্ভীর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ফেস্টুন নিষিদ্ধ করার পরও বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্যানেল তারা তাদের ফেস্টুন লাগিয়ে রেখেছেন। কোন ধরনের গুজবে কান না দিয়ে ছাত্রছাত্রীদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। যারা বৈধ ভোটার তাদের প্রতি আমাদের আহ্বান, আবাসিক অনাবাসিক সকল ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে এসে তাদের ভোট প্রদান করে। পুলিশ জানিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। যেখানে কোনো ছোটোখাটো কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে। দয়া করে ওনারা জন্য নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন। তিনি জানান, আইন শৃঙ্খলা রক্ষায় প্রায় ৩,০০০ পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী জহিরুল মহসান। বাড়তি তথ্য নিয়ে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। মহসান, প্রচারণা তো শেষ, এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা ক্যাম্পাসের কেমন দেখছেন? রাত পোহালেই তো ভোট। রুবায়েত, আর মাত্র ৯ ঘন্টা পরই আসলে কাঙ্ক্ষিত ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়া জুড়ে প্রায় ৮টি চেকপোস্ট বসানো হয়েছে। আমরা এখন রয়েছি শাহবাগ মোড়ে। এই শাহবাগ মোড়ে আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানেও কিন্তু ব্যারিকেড দিয়ে চেকপোস্ট রাখা হয়েছে এবং আমরা দেখছি রাত ৮টার পরেই কিন্তু এই চেকপোস্টগুলো বসানো হয় এবং ব্যারিকেড দিয়ে বহিরাগতদের আসলে প্রবেশ এখানে একদমই বন্ধ করে দেয়। কোনো ধরনের গাড়ি এবং বহিরাগত কোনো ব্যক্তি এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে পারেনি। এবং এর আগে আমরা দেখেছি যে বিকেলে পুলিশ কমিশনার ব্রিফিং করার পর থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো এরিয়াতে আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের তৎপরতা বেড়েছে এবং তারা বিভিন্ন ভ্রাম্যমাণ যে দোকানগুলো রয়েছে, ভ্রাম্যমাণ মানুষ রয়েছে, তাদেরকে কিন্তু আসলে সরিয়ে দিয়েছে। এবং এখন পর্যন্ত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুক্ষণ আগেও আমি ঘুরে দেখলাম যে পুরো ৮টি চেকপোস্ট রয়েছে। প্রত্যেকটি চেকপোস্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এরই মধ্যে ৮টি কেন্দ্র কিন্তু এরই মধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। আমরা বেশ কিছু বুথে আসলে আমরা গিয়েছি এবং সেখানে দেখেছি যে
10টি বুথ কিন্তু আসলে আগামীকাল ভোট গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে এবং পাশে 2টি স্কুলে কিন্তু মোট 8টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রতে আগামীকাল 40,000 ভোটার কিন্তু আসলে ভোট দিবে এবং এই ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু পুলিশ সদস্য, র্যাব, বিজিবি এছাড়া সাদা পোশাকে ডিবি সদস্যরা কিন্তু উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্তই দেখছি, তবে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। অনেক শিক্ষার্থী কিন্তু রাতে এখনও অবস্থান করছে আমরা দেখেছি এবং নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা আসলে একটু পরপরই ঘুরছেন, কোনো নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কিন্তু সেগুলো কিন্তু তারা তদারকি করছে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো অপ্রীতিকর ঘটনার কোনো ঘটেনি বা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় এরিয়া নিরাপত্তা নিশ্চিত রয়েছে, কোনো ধরনের কোনো সহিংসতার কোনো ঘটনাও নেই। এখন পর্যন্ত বলা যাচ্ছে যে এইরকম পরিস্থিতি বিরাজ থাকলে আগামীকাল যে ইলেকশন হবে সে নিরাপত্তা সঠিকভাবে আসলে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা কয়েকজন শিক্ষার্থী এবং প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আশা প্রকাশ করছেন। রুবায়েত, মহসান, অসংখ্য ধন্যবাদ। এই সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রচার চালাচ্ছে জাকসুর প্রার্থীরা। আর সোমবার সকাল থেকেই প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমর্থন প্রত্যাশা করেছেন। আর একদিন পরই শেষ হবে জাকসু নির্বাচনের প্রচারণা। নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা, ভোটাররাও যথেষ্ট সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন প্রার্থীরা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলছে। বাছাই শেষে আগামী 10 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। রাকসুতে ভোট অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি রয়েছে, তবে নির্বাচন কমিশন থেকে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনা সদর। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানানো হয়েছে। আর টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা প্রসঙ্গে সেনা সদর জানায়, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কোনোভাবেই ছোট করার সুযোগ নেই। মব সহিংসতা দমনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। মঞ্জুর স্যার অত্যন্ত চৌকস। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। এ সময় জানানো হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সম্প্রতি বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে বলে জানায় বাহিনীটি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, জাতীয় নির্বাচন নিয়ে সেনাবাহিনীর প্রস্তুতি রয়েছে। ফরমাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। আরেক প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। একটি মহল সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডা করছে। স্পষ্টভাবে বলে দিয়েছি, এই ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা করে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না। আপনারা সম্প্রতি টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকের বাসায় হামলা করা হয়। এরকম মব সন্ত্রাস নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা উন্নতি করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয়। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি। কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না। এছাড়া সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা প্রশ্নের জবাব দেয় সেনা সদর। সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। সোমবার ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে
ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে একের পর এক মেগা দুর্নীতি হয়েছে। নির্বাচনী ব্যবস্থাপনা ধ্বংস করে গুম, খুন আর মিথ্যা মামলার রাজনীতি চালু করা হয়েছে। এর আগে সম্মেলনে উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। 2, যে কোনো মূল্যে বাংলাদেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই সুন্দর দেশটি গড়ে তোলা। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে গ্যাসের চাপ বাড়াতে 2781 কিলোমিটার গ্যাস লাইন প্রতিস্থাপন করবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে 8079 কোটি টাকা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রত্যাশা, প্রকল্প বাস্তবায়ন হলে লাইনে গ্যাসের চাপ প্রায় 4 গুণ পর্যন্ত বাড়বে। গ্যাস সংকট এবং সরবরাহ নিয়ে 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। মোটামুটি বিশাল এক কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। প্রকল্পটির লক্ষ্য হল লিকেজ বন্ধ করে গ্যাসের অপচয় রোধ এবং দুর্ঘটনা হ্রাস। বাস্তবায়নের জন্য 2026 সালের জুলাই থেকে 2030 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কাল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 2781 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। কেরানীগঞ্জ সহ ঢাকার 2 সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি ও গাজীপুর সদর উপজেলা এলাকা প্রকল্পের আওতাভুক্ত। 8069 কোটি টাকার এই প্রকল্প নিয়ে বেশ আশাবাদী তিতাস। কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি প্রায় 3/4 গ্রাহকের গ্যাস চাপ উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং বার্ষিক সিস্টেম লস 767 কোটি টাকা কমাবে। পাইপলাইন যে ক্ষতিগ্রস্ত বা মেয়াদ উত্তীর্ণ পাইপলাইনের পরিবর্তনের সাথে সাথে ওই পাইপলাইন উচ্চ ব্যাস বিশিষ্ট পাইপলাইনও স্থাপন করব, যেন এই গ্যাসের যে প্রয়োজনীয় যে চাহিদাটা গ্রাহকের প্রয়োজন সেটা যেন এটা পূরণ করতে পারে। ব্যয়ের মধ্যে সরকারের তহবিল থেকে বরাদ্দ থাকবে 3917 কোটি টাকা। তিতাস গ্যাসের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে 821 কোটি টাকা এবং বাকি 3331 কোটি টাকা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে। বিদ্যমান গ্যাস নেটওয়ার্কের অবনতির কারণে প্রকল্পটি অপরিহার্য বলে মনে করছেন অর্থনীতিবিদরা। গ্যাস পাইপ সম্প্রসারণের যে কাজটা, এটা টোটালি ডিপেন্ড করতেছে আমাদের কতটুকু দক্ষভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং গভর্নমেন্টের তহবিলটা কিভাবে ডিস্ট্রিবিউশন এবং মানব সম্পদকে আমরা ব্যবহার করতেছি। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে নগর সম্প্রসারণের ফলে চাহিদা মূল পাইপলাইনের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বেড়েছে, যার ফলে পিক আওয়ারে নিম্নচাপ দেখা দিয়েছে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন প্রকল্পটি বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। 25-30 বছরের বেশি একটা পাইপলাইন মাটির তলে থাকলে সেটা নিয়মিতভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং তার ইন্টিগ্রিটি চেক করতে হয় নিয়মিতভাবে। ইনফ্যাক্ট তার আগেও অনেক সময় অনেক পাইপলাইন ক্ষয়ে যায় এবং সেখান থেকে লিকেজ হয়। সো মাটির তলে অনেক পাইপলাইনে লিকেজও হচ্ছে, বিভিন্ন জয়েন্টে লিকেজ হচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গায়। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি দুর্ঘটনা ঘটেছে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি এটা অত্যন্ত জরুরি। তিতাস বর্তমানে অন্তত 13,197 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন নেটওয়ার্ক পরিচালনা করছে। নগরবাসীর বেড়ে চলা চাহিদার প্রেক্ষিতে তিতাস গ্যাসের সঞ্চালন ব্যবস্থা সংস্কারকরণ প্রকল্পকে স্বাগত জানিয়েছেন সবাই। তবে বিশাল আকারের এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। পর্যটন নগরী কক্সবাজারে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, বাড়তি চাপ পড়েছে জেলা সদর হাসপাতালেও। এটি কক্সবাজার সদর হাসপাতালের চিত্র। সারা বছর রোগীদের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের। এর মধ্যে গত কয়েক মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও ছিল আশঙ্কাজনক। ডেঙ্গু গলা বিষ আছে, ছিনা বিষ, একটু হাঁস ব্যথা, আগস্টে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 90 জন ডেঙ্গু রোগী, যা জুলাইয়ে ছিল 83 জন।
জমে থাকা পানিতে এডিস মশা দ্রুত বাড়ে, তাই সচেতন থাকার পরামর্শ সিভিল সার্জনের। এখন যেহেতু পোস্ট মনসুন, বৃষ্টি দুই একদিন হচ্ছে না, উঠানে ঘাটে, ডুবা নালায় এবং বিভিন্ন টবে পানি জমে আছে। জমে থাকা এই পানিগুলোতে কিন্তু মস্কিটো ব্রিডিং হবে এবং বাড়ার আশঙ্কা আছে। এটা কিন্তু বাড়তে পারে। এই সময়টা ডেঙ্গু বাড়ার মতো সময়। প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে একটা করে ডেঙ্গু কর্নার করা হয়েছে এবং সেখানে ডাক্তারদের ট্রেন আপ করা হয়েছে, ডেঙ্গুর জন্য পর্যাপ্ত ওষুধপাতি রাখা হয়েছে। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত রোগী সামাল দিতে প্রস্তুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। দীপ্ত, বার্তাকক্ষ। এবার সারা দেশে প্রায় 33,000 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি বলেন, গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে এই পূজা উদযাপিত হবে। পুজো উপলক্ষে প্রতিটি মণ্ডপে 24 ঘন্টার নজরদারি থাকবে বলে জানানো হয়েছে। শুধু আনসার সদস্যই থাকবে মণ্ডপ জুড়ে সারা দেশে প্রায় 3 লাখ। এছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নিরাপত্তা ঝুঁকি না থাকলেও এবার সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জন কার্যক্রম শেষ করতে হবে। লেখক, গবেষক ও প্রগতিশীল চেতনার দীপ্ত আলো প্রয়াত বদরুদ্দিন উমর সিক্ত হলেন ভালোবাসায়। সোমবার সকালে তাঁর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বদরুদ্দিন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জানাজা শেষে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয় তাঁর মরদেহ। বদরুদ্দিন উমর, যিনি স্পষ্ট সাহসে, প্রগাঢ় তার আদর্শে, সেই বাম তত্ত্ব চর্চার মহিরোহ আর নেই। বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হলেও তার চিন্তা, সংগ্রাম ও আদর্শের সেই যাত্রা থেমে থাকার নয়। এই বাংলায় রয়ে যাবে তার উচ্চারিত সেই সত্যের বাক্য, মানুষের মুক্তিই আমার রাজনীতি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন বদরুদ্দিন উমর। গত রোববার তিনি প্রয়াত হন। এরপর সোমবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তি এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সবার কণ্ঠে উঠে আসে এক শূন্যতার কথা। সমাজতন্ত্র এবং সাম্যবাদ অভিনবী যে মুক্তির আন্দোলন, তার একজন দিশারি হিসেবে, তার একজন সিপাহসালার হিসেবে কমরেড বদরুদ্দিন উমর লাল সালাম। জনগণের বৃহত্তর স্বার্থের প্রতি, দেশের প্রতি নিষ্ঠাবান থাকা, সেই জায়গাটা বদরুদ্দিন উমর তৈরি করেছেন এবং সেইটা বহুকালেই প্রবাহিত থাকে। বদরুদ্দিন ওমর ছিলেন ভিন্ন ধর্মী একজন মানুষ। ওনাকে আমরা কখনোই কোনো অপশক্তির কাছে নিজের বুদ্ধি, বিবেক, চিন্তা চেতনাকে বন্ধক রাখতে দেখিনি। তিনি সকলের শিক্ষক এবং তিনি ইতিহাস চর্চার দিক থেকে বলুন, তাত্ত্বিক চর্চার দিক থেকে বলুন, তার ব্যক্তিগত চরিত্রে দৃঢ়তার দিক থেকে বলুন, যেদিক থেকে তাকান তিনি তরুণদের কাছে তিনি অবশ্যই একটা ভরসার স্থল। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তাবিদকে হারালাম, যিনি সমাজের সর্বস্তরের আন্দোলনের সাথে নিজেকে যুক্ত করেছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয় বদরুদ্দিন উমরের মরদেহ। বাদ জোহর জানাজার পর জুরাইন কবরস্থানে মা বাবার কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় গুণী এই ব্যক্তিকে। কমরেড বদরুদ্দিন উমরের শেষ বিদায় অনুষ্ঠান। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশে ফিজিওথেরাপি সেবার প্রসার মানুষের জীবনের মান উন্নত করছে। বিশেষ করে প্রবীণদের চলাফেরার সক্ষমতা ধরে রাখতে এই চিকিৎসা ব্যবস্থাপনা অপরিহার্য বলে জানিয়েছেন বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনায় অংশ নেওয়া বক্তারা। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এবং সম্মিলিত ফিজিওথেরাপি চিকিৎসক পরিষদ। এ সময় বক্তারা ফিজিওথেরাপি খাতে অপচিকিৎসা প্রতিরোধ এবং সেবার মান উন্নয়নে লাইসেন্স ও পেশাজীবীদের নিবন্ধন দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। জেরুজালেমে বন্দুকধারীদের গুলিতে অন্তত 6 জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 7 জন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে স্থানীয় সময় সোমবার পূর্ব জেরুজালেমের উত্তর শহরতলিতে রামাত জংশনে একটি বাস স্টপে 2 জন বন্দুকধারী গুলি চালায়। এতে 4 জন পুরুষ এবং 1 নারী প্রাণ হারান। নিরাপত্তা কর্মকর্তারা পাল্টা গুলি ছুঁড়লে তাদের দমন করতে সক্ষম হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের প্রাণ যায়। পুলিশ জানিয়েছে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আর দর্শক, এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। ডাকসু নির্বাচনের প্রস্তুতি শেষ, নিরাপত্তা জোরদার, ভোট গ্রহণ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সংসদ নির্বাচনে ইসির নির্দেশনা এখনো পায়নি বাংলাদেশ সেনাবাহিনী, মব সহিংসতা দমনে কাজ করার দাবি। অপচয় কমিয়ে গ্যাসের চাপ বাড়াতে তিতাসের বড় প্রকল্প, সংস্কার হবে 3000 কিলোমিটার গ্যাস লাইন। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।